হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর ইউটিউব চ্যানেল ইজি মেট লার্নিং। তোমরা প্রত্যেকেই জানো আর মাত্র কয়েকদিনের মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু হতে চলেছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ বিষয় কিন্তু কম্পালসারি, অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবশ্য পাঠ্য তাদের প্রথম সেমিস্টারে পড়তে হবে। সেই বিষয়টার নাম কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা, অনেকে ইএনভিএস বলেও কিন্তু এই সাবজেক্টটাকে অনেকে ডেকে থাকেন। যাই হোক, এই বিষয়ে আমি চ্যানেলের তরফ থেকে 3টি স্টেজে ভিডিও বানানো হচ্ছে বা ভিডিও অলরেডি বানানো হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1 পরিবেশ বিদ্যার, পার্ট 2 পরিবেশ বিদ্যার দুটি ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেগুলো দেখে আসবে। এবং এই ভিডিও যে ভিডিও তোমরা দেখছো, আমি কথা বলছি, এই ভিডিওটা হচ্ছে পার্ট 3, অর্থাৎ পরিবেশ বিদ্যার যে সিরিজটা আমরা শুরু করেছি সেই সিরিজের পার্ট 3। অর্থাৎ পশ্চিমবঙ্গে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, সরকারি বিশ্ববিদ্যালয় হোক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, প্রত্যেকে যদি এই ভিডিওগুলো একবার করে দেখে যাও এবং যদি একবার করে খাতায় লিখে নাও, তাহলে কিন্তু তোমাদের সফলতা আসবেই, এটুকু 100% কিন্তু আমি বলতে পারি। বিগত বছরের অভিজ্ঞতাকে বিশ্লেষণ করে এই কথা বলছি। গতবারেও যে ভিডিওগুলো আমরা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু বহু প্রশ্ন কিন্তু কমন এসেছিল। এক্ষেত্রে আমি আর দেরি করব না, আমি প্রথমে তোমাদের এই পার্ট 3 এর একটু বিষয় বলে দিই। তোমরা প্রত্যেকে জানো এটা ওএমআর শিটে পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি, 1 থেকে 2 দিনের মধ্যে। কিভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে পরিবেশ বিদ্যার, তার উপরে ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে পার্ট 3 পরিবেশ বিদ্যা। তোমরা প্রত্যেকেই জানো 3টে সেট আসবে, ঠিক আছে? সেট 1, সেট 2 এবং সেট 3, এই 3টে স্তরে কিন্তু তোমাদের আসতে চলেছে পরীক্ষায়। এবং ধরো আর্টস যারা পড়ছে তাদের একটা সেট থাকবে, যারা কমার্স পড়ছে তাদের একটা সেট থাকবে, এবং সায়েন্সের ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য কিন্তু আর একটা সেট কিন্তু হতে চলেছে। 3টে সেট, প্রত্যেকটা সেটে 20টি করে প্রশ্ন থাকবে এবং এই 20টি প্রশ্ন কিন্তু আমাদের ওএমআর শিটে ফিল আপ করে আসতে হবে, ঠিক আছে? আর মূল প্রশ্ন তোমরা সবাই বাড়ি নিয়ে আসতে পারবে। যাই হোক, আর দেরি করবো না, আর অপেক্ষা করাবো না তোমাদের, একদম সরাসরি চলে যাচ্ছি আমাদের পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সেট 3, বা বলতে পারি বা সেট নট সেট 3, পার্ট 3, অর্থাৎ তৃতীয় অংশ। প্রথম সিরিজ, দ্বিতীয় সিরিজ, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিংক দেওয়া থাকবে এবং এটা হতে চলেছে 3rd নাম্বার সিরিজ বা তৃতীয় অংশ, ঠিক আছে? আমি প্রথমেই একটু তোমাদের বলে নিচ্ছি একটা প্রশ্ন একবার এসেছে, সেটা হচ্ছে বিশ্বের জল সংকটের জন্য নিচের কোনটি সবচেয়ে বেশি দায়ী। আমি তোমাদের প্রথমে পরামর্শ দেবো, যখন কোনো এমসিকিউ টাইপসের কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে, তোমরা প্রথমে আগে প্রশ্নটা ভালো করে পড়বে, প্রশ্নটা ভালো করে পড়ার পরে অপশনগুলো ভালো করে দেখবে, সেই অপশনগুলো দেখার পরে কিন্তু তোমরা অ্যান্সার করবে। অর্থাৎ একটুখানি যদি আমরা আমাদের সাধারণ জ্ঞানের একটুখানি যদি দক্ষতার সাথে সাধারণ জ্ঞানকে আমরা ইউজ করতে পারি, তাহলে মোটামুটি ভাবে বলা যায় কিছু না পড়েও অনেকে এই পরিবেশ বিদ্যার পরীক্ষায় কিন্তু পাশ করে আসতে পারে। এটুকু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা মাধ্যমে এটুকু কিন্তু আমরা বুঝেছি বা জেনেছি। যাই হোক, একটা প্রশ্ন যেটা বললাম, বিশ্বের জল সংকটের জন্য কোনটি সবচেয়ে বেশি দায়ী, দেখো আমি অপশন বলে দিচ্ছি। একটাকে বলা হচ্ছে বাঁধ বা ড্যামস, একটাকে বলা হচ্ছে বন্যা, একটা খরা এবং একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এখানে যেটা অ্যান্সার হবে আমি বলে দিচ্ছি, বিশ্বের জল সংকটের জন্য সবচেয়ে দায়ী যেটা, সেটা হচ্ছে খরা, বা ইংরেজিতে তাকে বলছি আমরা ড্রট বা খরা, এটা মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়, এটা মাথায় রাখবে। অনেক সময় বলে অপ্রচলিত শক্তির উৎস, আবার বলে অপ্রচলিত শক্তির উৎস নয়, সুতরাং কোনটা উৎস বলছে কোনটা নয় বলছে এটা দেখে নেবে। অপ্রচলিত শক্তি বলতে যে শক্তিগুলোকে আমরা বুঝি, তোমরা প্রায় প্রত্যেকেই জানো, সৌর শক্তির কথা জানি, বায়ু শক্তির কথা জানি, আমরা ভূতাপ শক্তির কথা জানি, আমরা জৈব শক্তির কথা জানি, আমরা জোয়ার ভাটার শক্তির কথা জানি, আমরা সমুদ্র তরঙ্গের শক্তির কথা কিন্তু জানি। এরা প্রত্যেকে হচ্ছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এবং প্রচলিত শক্তি বলতে যেগুলোকে আমরা বুঝি, কয়লা, পেট্রোলিয়াম এবং তোমার হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাস, এগুলো কিন্তু অন্যতম প্রধান প্রচলিত শক্তি, এরা অপ্রচলিত শক্তি নয়। প্রশ্ন এসেছে কি, তাহলে আমি বলছি তোমরা প্রচলিত শক্তির কয়েকটা নাম পড়ে রাখো, তোমরা অপ্রচলিত শক্তির কয়েকটা নাম পড়ে রাখো, উদাহরণ পড়ে রাখো, তাহলে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা সহজেই অ্যান্সার করতে কিন্তু পারবে। অর্থাৎ এই প্রশ্নটাও তোমরা কমন নাও পেতে পারো, তোমরা এই টাইপসের কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে। সুতরাং নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়, অপশন কি কি আছে, সূর্যালোক, জিও থার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি, প্রাকৃতিক গ্যাস এবং জোয়ারের শক্তি। অর্থাৎ একটু আগেই বলেছি এর অ্যান্সার হবে কিন্তু প্রাকৃতিক গ্যাস। অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এটি অপ্রচলিত শক্তি নয়, এটি হলো একটি প্রচলিত শক্তি।
পরের প্রশ্নে চলে আসছি, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি সৃষ্টির পেছনে কোন কারণটি দায়ী? অপশন: জলদূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ। অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো বায়ু দূষণ কিন্তু অ্যাসিড বৃষ্টি সৃষ্টিতে সাহায্য করে। অর্থাৎ অ্যাসিড বৃষ্টি যখন হয় বা যেখানে হয় সেখানে এয়ার পলিউশন ঘটে, বায়ু দূষণ ঘটে, সেই কারণে কিন্তু অ্যাসিড বৃষ্টিটা সংঘটিত হয়। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, ইউএনসিইডি এর পুরো অর্থ কি? ইউএনসিইডি এটা রাষ্ট্রসংঘের সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রতিষ্ঠান। এর পুরো নাম হচ্ছে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন। আবার বলছে, রিপিট, পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সংগঠন। ইংরেজিতে বলা হবে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রত্যেকে লিখে নিও, কারণ এর কোনো পিডিএফ বা কোনো কিছু ছবি তুলে কিন্তু দেওয়া হচ্ছে না। কারণ আমরা চাইছি সবাই ভিডিওটা একটুখানি দেখো। আমরা তো অনেক ভিডিও দেখি, গান শুনি সারাদিন এবং অনেক মজার ভিডিও, গেম খেলি। সুতরাং এই ভিডিওগুলো তোমরা দেখো, কারণ এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আশা করছি ভিডিওটা সবাই দেখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, ওজোন গর্তের জন্য দায়ী দূষণকারী পদার্থ কোনটি? অপশন আছে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং ক্লোরোফ্লুরোকার্বন। তোমরা সবাই জানো ওজোনের স্তরে যে গর্ত বা ছিদ্র বা হোল সৃষ্টির জন্য দায়ী ক্লোরোফ্লুরোকার্বন বা সংক্ষেপে সিএফসি। এক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই যে আমি বললাম তিনটে সেট হবে তোমাদের এবারকার এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি পরিবেশবিদ্যা যে পরীক্ষাটা হতে চলেছে খুব তাড়াতাড়ি। ফর্ম ফিল আপ অনেক কলেজে অনেক ইউনিভার্সিটিতে হয়েছে, কিছু ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ বাকি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এখনো ফর্ম ফিল আপ বাকি আছে, খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপ হবে। সুতরাং প্রত্যেকে পরীক্ষার জন্য কিন্তু রেডি হও। আমি যেটা বলছি, সেট 1, সেট 2, সেট 3 এই তিনটে যেই তোমাদের সেট হবে পরিবেশবিদ্যার বা হতে চলেছে 2024 সালে, সেখানে কিন্তু তোমরা একটা মজার বিষয় দেখবে। ধরো যারা সেট 1 পরীক্ষা দিয়ে আসলো, সেই সেট 1 থেকে সেট 2 তে দুটো কি তিনটে প্রশ্ন কমন, ডাইরেক্ট কমন থাকবে। আবার এই সেট 1, সেট 2 থেকে সেট 3 তে দুটো থেকে তিনটে বা চারটে প্রশ্ন কিন্তু কমন থাকবে। সুতরাং প্রত্যেকটা পরীক্ষার শেষে, অর্থাৎ সেট 1 ধরো পরীক্ষা হলো 10টা থেকে 11টা, এবার 12টা থেকে 1টা পর্যন্ত হলো সেট 2 পরীক্ষা, পরিবেশবিদ্যার কথা বলছি। তোমরা যখনই একটা সেটের পরীক্ষা শেষ হবে, সেই কোশ্চেনটা নিয়ে যাদের সাথে আমার সরাসরি পরিচয় আছে আমার কাছে আসবে, বা যদি সম্ভব হয় আমি সেগুলোর অ্যান্সার করে আমার যে গ্রুপগুলো আছে বা ইউটিউব চ্যানেলে যদি দেওয়া সম্ভব হয়, সেই কম টাইমের মধ্যে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অর্থাৎ সেখান থেকেও কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো। এই ব্যাপারটা একটু মাথায় রেখো প্রত্যেকে। এবার যে বিষয়টা বলছি, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয়? 5ই জুন। দেখো, যারা এই আমার ভিডিও সিরিজগুলো দেখবে, পরিবেশবিদ্যা পার্ট 1, পরিবেশবিদ্যা পার্ট 2 এবং এটা পরিবেশবিদ্যা পার্ট 3, দেখবে অনেক প্রশ্ন আমি বারবার রিপিট করেছি, কারণ এই প্রশ্নগুলো বারবার এসেছে। অর্থাৎ বুঝতেই পারছো, আজকের এই 3টে ভিডিও তো যদি তোমরা দেখো, তোমাদের পরিবেশবিদ্যা সরাসরি অন্তত 60 থেকে 70% সরাসরি কমন আসবে। এবং কিছু আমাদের সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে আমাদের লিখতে হয়, তোমরা জানো। আশা করছি তোমরা 25-এর মধ্যে কেউ 20-র নিচে পাবে না, ঠিক আছে? 25-এর মধ্যে হয়তো পরীক্ষা হবে না, এবার 20টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? সুতরাং এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে, এটুকু কিন্তু একদম 100% বলা হচ্ছে। তোমাদের গতবারের সিস্টেম অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 20টা প্রশ্ন ছিল, 20 নাম্বারেরই পরীক্ষা কিন্তু এখানে হয়েছিল। আর হয়তো কলেজের থেকে অ্যাটেন্ডেন্স বা কিছু নাম্বার এর সাথে অ্যাড হতে পারে। যাই হোক, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, গেল এটা। রামসার কনভেনশন নিম্নোক্ত কোন বিষয়ে সংরক্ষণের সাথে যুক্ত? এটা মাথায় রাখবে, মাথায় নিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট। অনেক বছর এই প্রশ্নগুলো এসেছে, প্রিভিয়াসলি কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে আমরা দেখেছি বেশ কয়েকবার এই প্রশ্নটা কিন্তু এসেছে। রামসার কনভেনশন কিন্তু জলাভূমি সংরক্ষণ বা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের সাথে এটা কিন্তু যুক্ত। এরপর একটা প্রশ্ন আছে, নর্মদা বাঁচাও আন্দোলন নির্মাণের সাথে জড়িত, মানে কার সাথে জড়িত নর্মদা বাঁচাও আন্দোলন? সেটা হচ্ছে নর্মদা নদীর উপর একটা বাঁধ তৈরি হয়েছিল, সর্দার সরোবর বাঁধ, সেই বাঁধের সাথে কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলন এই কথাটি কিন্তু যুক্ত, এটা লিখে নিও। পরের প্রশ্ন, ভারতে পরিবেশ সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? এটার উত্তর হচ্ছে 1986, 1986, লিখে নিও। পরের প্রশ্ন, গাছের পাতা থেকে জল নির্গত হওয়াকে কি বলে? এক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের বলি, এখানে অপশন ছিল তোমার একটা ছিল তোমার শ্বসন, একটা ছিল বাষ্পীভবন, একটা ছিল বর্ষণ বা প্রেসিপিটেশন, আর একটা হচ্ছে শ্বাস প্রশ্বাস। কারণ পাতা থেকে জল বেরোনো, জল তো বেরোয় বাষ্পের আকারে বেরিয়ে যায়। আমরা জেনারেলি জীবন বিজ্ঞান বইতে বা ভূগোল বইতে সেটাকে বাষ্পীয় প্রচ্ছদন হিসেবে পড়েছি, ঠিক আছে? কিন্তু এখানে অপশনে একবার দিয়েছে শ্বাস প্রশ্বাস, ঠিক আছে? অনেকে এটা ভুল করে এসেছে এদিক ওদিক করতে গিয়ে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস তো এই শব্দটা অনেক বইতেই প্রয়োগ করা নেই, তবে অবশ্যই ইংরেজি টার্মটা একবার দেখে নেবে।
ইংরেজি টার্ম কিন্তু সঠিক দেওয়া ছিল ট্রান্সপিরেশন। সুতরাং ট্রান্সপিরেশনকে আমরা যদি বাংলায় করি বাষ্পীয় প্রস্বাদন, বা প্রশ্নে একবার দিয়েছিল শ্বাস প্রশ্বাস, তাহলে অ্যান্সার কি হবে? শ্বাস প্রশ্বাস। অর্থাৎ গাছের পাতা থেকে জল নির্গত হওয়াকে বলা হয় বাষ্পীয় প্রস্বাদন বা শ্বাস প্রশ্বাস বা ট্রান্সপিরেশন। এটা কিন্তু মাথায় রাখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পৃথিবীর গড় তাপমাত্রা কত? একেবারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বছরে এসেছে, বিভিন্ন সেটে এসেছে। 15°C, 15°C, 15 পৃথিবীর গড় তাপমাত্রা। পরের প্রশ্নটা, যে গাছ থেকে বায়োডিজেল তৈরি হয় সেই গাছের নাম জ্যাট্রোফা। প্রত্যেকে লিখে নাও বা বুঝে নাও, জ্যাট্রোফা। জ্যাট্রোফা গাছ থেকে কিন্তু বায়োডিজেল তৈরি হয়। পরের যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত কোন দেশটি মৌসুমী বায়ুর দেশ নামে পরিচিত? তোমরা সবাই জানো ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ নামে কিন্তু পরিচিত। পরের প্রশ্ন, সমস্ত প্রকার প্রবাল, প্রবাল প্রাচীর, প্রবাল কীট, এগুলো তোমরা পড়েছো, জীবন বিজ্ঞানে পড়েছো, ভূগোলে ছিল। সুতরাং প্রবাল হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পরের যে প্রশ্ন, পরাগরেণু থেকে নিম্নলিখিত কোন অসুখ হতে পারে? পরাগরেণু, ফুলের মধ্যে পরাগরেণু ঘটে আমরা জানি, সেক্ষেত্রে অ্যালার্জি টাইপের কোন রোগ বা ডিজিজ আমাদের কিন্তু হতে পারে, এটা মাথায় রাখতে হবে। শব্দের তীব্রতা মাপক। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল, লিখে নিও। সালোক সংশ্লেষে উৎপাদিত হয় কোন ধরনের পদার্থ? সালোক সংশ্লেষে শর্করা জাতীয় পদার্থ কিন্তু উৎপন্ন হয়, লিখে নিও। পৃথিবীতে জীবন রক্ষাকারী আচ্ছাদন কোনটি? আমরা প্রত্যেকে জানি ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকর বিভিন্ন রশ্মিগুলো থেকে জীবজগৎকে রক্ষা করে, তাই ওজোন স্তরকে আমরা বলি প্রাকৃতিক সৌরপর্দা। এভাবেও প্রশ্ন আসতে পারে। বা ওজোন স্তর আছে বলেই সূর্য থেকে আসা যে ক্ষতিকর রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি এবং অন্যান্য এক্স রশ্মি, গামা রশ্মি বা অন্যান্য ক্ষতিকর রশ্মিগুলি বা মহাজাগতিক রশ্মিগুলো থেকে পৃথিবী এবং পৃথিবীর জীবজগৎ কিন্তু রক্ষা পায়। সুতরাং এটা একটু আমাদের জেনে নিতে হবে। এরপরে একটা প্রশ্ন আছে, কত সালে জলদূষণ রোধ আইন চালু হয়? অ্যান্সার 1974, 1974, এটা পড়ে নেবে। এর পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা কারা? বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা যারা তৃণভোজী আছে, যারা ঘাস খায় বা সরাসরি উৎপাদকদের ভক্ষণ করে, উৎপাদক মানে যারা বাস্তুতন্ত্রের খাদ্য তৈরি করে, তাদের কিন্তু আমরা বলি বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা। এখানে গরু হতে পারে, ছাগল হতে পারে, হরিণ হতে পারে, এরা সবাই কিন্তু বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা। অর্থাৎ এই যে 20টা প্রশ্ন বলা হলো, এটা একটা সেট থেকে আসছে, বা কোন একটা সালের, কোন সাল আমি উল্লেখ করছি না, কিন্তু কোন একটা সালের প্রশ্ন আমি কিন্তু এটা ডিটেলসে তোমাদের সামনে রাখলাম। এই 20টা প্রশ্ন। আমি নেক্সট পরের 20টা প্রশ্নের দিকে যাচ্ছি। বাতাসে অক্সিজেনের উৎস কি? এই যে আমাদের বায়ুমণ্ডলে প্রায় 20% বেশি অক্সিজেন রয়েছে, এর উৎস কিন্তু সবুজ উদ্ভিদ যে সালোক সংশ্লেষ করে দিনের বেলায় সূর্যের আলোর সাহায্যে, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, শিকড়ের মাধ্যমে টানা জল, খনিজ লবণের সাহায্যে যে সালোক সংশ্লেষটা করে, তার মাধ্যমে কিন্তু পৃথিবীতে অক্সিজেনের উৎপত্তি হয় এবং সব জীবজগৎ কিন্তু বেঁচে থাকে, আমরা জানি। পৃথিবীতে জীবন রক্ষাকারী আচ্ছাদন, আমি একটু আগে বলছিলাম, প্রশ্ন কিন্তু রিপিট হয়, সুতরাং দেখা গেল আবার সেই প্রশ্ন এসেছে। অর্থাৎ জীবন রক্ষাকারী আচ্ছাদন একটু আগে বলেছি ওজোন স্তর, প্রত্যেকে মাথায় রাখবে। পরের প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং বইটি যে সমস্যা আলোচিত হয়েছে, সাইলেন্ট স্প্রিং একটি বই যার লেখকের নাম যদি জানতে চাও, লেখকের নাম কি তাও প্রশ্ন আসে, সেটা আগের ভিডিওগুলোতে কিন্তু আছে। পরিবেশবিদ্যা পার্ট 1, পরিবেশবিদ্যা পার্ট 2, বারবার বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিংক দেওয়া থাকবে, সেগুলো ফলো করলে তোমরা কিন্তু রিলেটেড আরো প্রশ্নের অ্যান্সার পাবে উইথ মাই এক্সপ্লেনেশন। ঠিক আছে, অবশ্যই এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাগুলো শুনবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা মনে হয় তোমাদের কাজে লাগছে বা আগামী দিনে কাজে লাগবে, ছাত্রছাত্রী বন্ধু বান্ধবদের কাজে লাগবে, অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। যাই হোক, সাইলেন্ট স্প্রিং যে বইটি, তার মূল বিষয়বস্তু বা যেখানে বা এই বইতে যে কীটনাশকের কথা বলা আছে, তার নাম হচ্ছে ডিডিটি। অর্থাৎ এই বইতে কীটনাশক দূষণের কথা কিন্তু বলা আছে, কীটনাশক দূষণ সাইলেন্ট স্প্রিং বইতে, লিখে নিও। আচ্ছা, আরেকটা আছে, যে বইতে বিপন্ন প্রজাতির নাম লেখা থাকে আমরা জানি যে তাকে বলা হচ্ছে দ্য রেড ডাটা বুক বা লাল তালিকা বইয়ের, যেখানে বিপন্ন বা ইংরেজিতে বলে এনডেঞ্জার্ড, সেই এনডেঞ্জার্ড প্রজাতি সম্পর্কে কিন্তু লেখা থাকে। যাই হোক, পরের প্রশ্ন আমরা দেখছি, সেটা হচ্ছে কঠিন বর্জ্য থেকে যে রোগ হয়, কঠিন বর্জ্য মানে সলিড ওয়েস্ট থেকে যে রোগ হয়, এখানে অনেকগুলো অপশন আছে, আমি সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি তোমাদের। কলেরা, চর্মরোগ এবং আমাশয়। আবার বলছি, কলেরা, চর্মরোগ এবং আমাশয়, এই রোগগুলো কিন্তু কঠিন বর্জ্য থেকে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, রামসার শব্দটি কোনটির সাথে যুক্ত? দেখো আবার রিপিট, আমি একটু আগে বলেছিলাম
রামসার শব্দটি জলাভূমির বাস্তুতন্ত্রের সাথে যুক্ত, ঠিক আছে। এবং এই রামসার এই কনভেনশনটা প্রথমে তৈরি হয়েছিল, প্রথমে মানে অনুষ্ঠিত হয়েছিল ইরানে। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, ইরানে এটা অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, এরপরে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আরাবাড়ি মডেল কি জন্য বিখ্যাত। দেখো, আরাবাড়ি মডেল এটা হচ্ছে একটা যৌথ বন ব্যবস্থাপনার মডেল, অর্থাৎ অরণ্য সংরক্ষণের জন্য কিন্তু এই পরিকল্পনাটা একসময় নিয়েছিল পশ্চিমবঙ্গের যে বন দপ্তর, এবং যার মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি নামক স্থানে কিন্তু অরণ্য সংরক্ষণের একটা ব্যাপক উদ্যোগ চোখে পড়ে, এবং একটা বিস্তীর্ণ এলাকার অরণ্য কিন্তু ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। পরবর্তীকালে এই আড়াবাড়ি মডেল ভারত সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু অনুসৃত হয়েছে বা তাকে অনুসরণ করা হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমঘাট একটি বিখ্যাত জীব বৈচিত্র্য অঞ্চল। মাথায় রাখবে, পশ্চিমঘাটে আমরা কিছু অংশে বা প্রায় অনেকটা অংশেই আমরা পশ্চিমঘাট পর্বতের নিরক্ষীয় জলবায়ু সন্ধান পাই, বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জলবায়ু একটা দেখা যায়। ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য দেখা যায়, অর্থাৎ এমন কিছু উদ্ভিদ বৈচিত্র্য, এমন কিছু প্রাণী বৈচিত্র্য সারা ভূভারতে কোথাও নেই, যেটা কিন্তু এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরকম ভারতে 5 থেকে 6টি জীব বৈচিত্র্য হটস্পট আছে। এই প্রশ্ন পড়ার সময় তোমরা সেই হটস্পট গুলোকে একবার চেক আউট করে নিও, অর্থাৎ সেখানে কি কি মানে আর কি কি জীব বৈচিত্র্য হটস্পট আছে সেগুলো দেখে নিও, ঠিক আছে। এবং এই জীব বৈচিত্র্য হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করে বা কি ব্যাপার, এই বিষয়গুলো কিন্তু পরিবেশবিদ্যা পার্ট 1, পরিবেশবিদ্যা পার্ট 2 এই ভিডিওগুলোতে কিন্তু তার অ্যান্সার আছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ইন সিটু সংরক্ষণের উপায়। দেখো, এক্ষেত্রে আমি ছোট্ট করে একটু এক্সপ্লেনেশন করে দেবো, হোয়াট ইজ ইন সিটু এন্ড হোয়াট ইজ এক্স সিটু কনজারভেশন। ইন সিটু মানে, ধরো আমি জানি যে সুন্দরবনে একসময় বাঘেরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল, বাঘেদের মৃত্যু ঘটছিল, আমাদের অনেক ফিল্ম স্টার থেকে শুরু করে ফুটবল তারকা সবাইকে অ্যাড দিতে হচ্ছিল, সেভ দ্য টাইগার, সেভ দ্য এলিফ্যান্ট। অনেক সময় হাতি মারা যাচ্ছিল লাইন ক্রস করতে গিয়ে, রেল লাইন ক্রস করতে গিয়ে। অর্থাৎ হাতিদের তো আমি আর বাড়িতে এনে সংরক্ষণ করতে পারবো না, বাঘদেরও আমি বাড়িতে এনে সংরক্ষণ করতে পারবো না, বা আমার উদ্যোগে কোন একটা জায়গা বানিয়ে অরণ্য তৈরি করে সংরক্ষণ করতে পারবো না। সুতরাং আমি আমাদের ভারতবর্ষে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে ভয়ানক বাঘের অস্তিত্ব যে জঙ্গলটিতে বা যে অঞ্চলটিতে আছে, সেটা হচ্ছে সুন্দরবন। তাহলে সুন্দরবনের মধ্যেই যদি আমি বাঘকে সংরক্ষণ করার প্ল্যানিং করি, তবে তাকে বলা হবে ইন সিটু সংরক্ষণ। অর্থাৎ যেখানে যে উদ্ভিদ প্রজাতি যেখানে আছে, যে প্রাণী প্রজাতি যেখানে আছে, তাকে সেখানে রেখে সংরক্ষণ করা যদি যায়, তবে তাকে বলা হয় ইন সিটু। আর যদি সেখানে তাকে সংরক্ষণ করার ক্ষেত্রে কোনো বিপদ থাকে, কোনো আশঙ্কা থাকে, ভয় থাকে, কোনো রকম অন্য কোনো প্রবলেম থেকে, টেকনিক্যাল ইস্যু থাকে, তবে তাকে সেই জায়গা থেকে, তার প্রাকৃতিক আবাস থেকে তুলে এনে আমি অন্যভাবে, কৃত্রিম ভাবে তখন তাদেরকে আমরা সংরক্ষণের ব্যবস্থা করব, তাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা জিন ব্যাংক করতে পারি, জুলজিক্যাল গার্ডেন করতে পারি, বটানিক্যাল গার্ডেন করতে পারি। বুঝা গেল? এরপরের যে প্রশ্নটা আমি চলে যাব, সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি, আমি বলছিলাম যে ইন সিটু সংরক্ষণ। এখানে দেখো, ইন সিটু আমি কয়েকটা উদাহরণ আমি বললাম, এখানে একটু দেখে নাও। জাতীয় উদ্যান, এখানে এটাও ইন সিটু সংরক্ষণ। অভয়ারণ্য ইন সিটু সংরক্ষণ। সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট, এটাও ইন সিটু সংরক্ষণ। অর্থাৎ এখানে যে অপশন গুলো দেওয়া ছিল, অ্যান্সার হবে সবকটি, ঠিক আছে। অর্থাৎ কোথায় কোথায় ইন সিটু সংরক্ষণ হয়। আমি ইন সিটু এক্স সিটু সংরক্ষণটা কি আমি কিন্তু আলোচনায় বলেছি, তোমরা প্লিজ একটু শুনে নিও, কারণ আমাদের আস্তে আস্তে ধৈর্য কমছে। আমরা একেবারে সরাসরি একদম টু দা পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করছি। আমি তোমাদের অবশ্যই বলবো, দেয়ার ইজ নো শর্টেস্ট ওয়ে অফ সাকসেস। অর্থাৎ তোমাদের কিন্তু একটু চেষ্টা করতে হবে, একটু খাটাখাটনি করতে হবে, একটু টাইম ইনভেস্ট তোমাদের কিন্তু 100% করতে হবে, না হলে কিন্তু হবে না। চাই আগ্রহ, চাই মনোযোগ, না হলে কিন্তু আমাদের সাকসেস আসবে না। যাই হোক, আমি পরের প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত কোনটি প্রথম শ্রেণীর খাদক। একটু আগে ওই প্রশ্ন ছিল, আবার এসছে। অ্যান্সার হবে হরিণ। দেখো, অপশন কি কি ছিল, বাঘ, ময়ূর, সিংহ। বুঝতেই পারছো, এই বাঘ, সিংহ এরা তো আর তৃণভোজী নয়, সুতরাং এরা প্রাথমিক খাদক কখনোই হতে পারে না। এই ব্যাপারটা একটু তোমরা দেখে তারপর অ্যান্সার করবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি বায়ু দূষণের জন্য সর্বাধিক দায়ী। অ্যান্সার আছে রাসায়নিক, মানে উত্তর, মানে অপশন আছে রাসায়নিক সার। প্রশ্ন কি, বায়ু দূষণের জন্য সর্বাধিক দায়ী কে? অপশন আছে রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক, এবং অপশন 4 বা ডি পেট্রোল ডিজেল চালিত পরিবহন। আমরা সবাই জানি সারা পৃথিবী জুড়ে যে পরিমাণে পেট্রোল ডিজেল উত্তোলন হচ্ছে এবং ব্যবহার হচ্ছে, যে পরিমাণে গাড়ি ঘোড়া চলছে, কলকারখানা চলছে, তাদের জন্যই কিন্তু দূষণটা হয়। এবং প্রত্যেকেই আমরা জানি এই জীবাশ্ম জ্বালানি বলে এদেরকে, জীবাশ্ম জ্বালানি গুলোকে কিভাবে কম পরিমাণ ব্যবহার করা যায়, সারা বিশ্ব জুড়ে কিন্তু এই প্রচেষ্টা চলছে। কি করে বাতাসে কম পরিমাণ কার্বন নির্গত হবে সেই প্রচেষ্টা চলছে, এবং বিশ্বের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রির মধ্যে বেঁধে রাখার চেষ্টা কিন্তু বিভিন্ন জলবায়ু সম্মেলন যেগুলো হচ্ছে, কনফারেন্স অফ পার্টিস বা সিওপি যেগুলো হচ্ছে, ভেরি রিসেন্ট দুবাইতে হয়ে গেল, প্রত্যেকে কিন্তু এই প্রত্যেক রাষ্ট্রগুলো এই ব্যাপারে কিন্তু তারা সম্মত হচ্ছে যে না, প্রত্যেকের লক্ষ্যই এক, যে বিশ্বের যে তাপমাত্রা কমিয়ে আনতে হবে, ক্লাইমেট চেঞ্জ বা বিশ্ব জলবায়ু পরিবর্তন কমাতে হবে, গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে। সুতরাং এই বিষয়ে নানা রকম পদক্ষেপ করা হচ্ছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়।
নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। যে গাছটি থেকে বায়োডিজেল তৈরি হয়, একটু আগে হয়েছে জ্যাট্রোফা, বায়োডিজেল তৈরি হয়। তারপরে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। দেখো, মিথেন গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন এটাও গ্রিনহাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন গ্যাস এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, নাইট্রোজেন, মাথায় রাখবে। পরের যে প্রশ্নটা হচ্ছে শিল্প নগরীতে ধোঁয়া, কুয়াশা এবং রাসায়নিক দূষক পদার্থগুলো মিশে কি তৈরি করে? তারা তৈরি করে ধোঁয়াশা, ইংরেজিতে বলে স্মোগ। পরের প্রশ্ন, বনপ্রাণ সংরক্ষণ আইন কোন বছরে চালু হয় ভারতে? বনপ্রাণ সংরক্ষণ আইন অ্যান্সার হবে 1972, 1972। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কারা সংগঠিত করেন? যারা সংগঠিত করেন তার নাম হচ্ছে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ। কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ যারা সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত করেন। তারপরে নিম্নলিখিত প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য? দেখো, পুনর্নবীকরণযোগ্য আর পুনর্নবীকরণযোগ্য নয় এর মানে কি? অর্থাৎ যে সম্পদগুলো আমরা ফিরিয়ে আনতে পারবো, অর্থাৎ বারবার ব্যবহার করলেও যেগুলো নিঃশেষ হবে না, তাদেরকে আমরা বলি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য সম্পদ। যেমন আমরা এক্ষেত্রে অরণ্য হতে পারে, বা মৎস্য সম্পদ হতে পারে, বা সূর্যের আলো হতে পারে, বা এরকম বহু জিনিস হতে পারে যেগুলো পুনরায় কিন্তু আমরা ফিরে পেতে পারি। আবার বেশ কিছু পদার্থ আছে যেমন পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো বা অন্যান্য খনিজ পদার্থ আমরা কিন্তু এদের ভূগর্ভ থেকে তুলে যখন ব্যবহার করি, এদের পরিমাণ কিন্তু পার্মানেন্ট কমে গেল, ঠিক আছে? অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু পুনরায় সৃষ্টি করা যায় না। কিন্তু বনাঞ্চল, অর্থাৎ কোন এক জায়গায় অরণ্য ধর আমি কেটে সাফ করে ফেললাম সব, আবার 20 বছর পরে সেই এলাকায় চলে গেলাম, গিয়ে কি দেখবো? আবার সেই জায়গা কিন্তু অরণ্যে ভরে গেছে। অর্থাৎ বনাঞ্চলকে কিন্তু আমরা ওইভাবে শেষ করতে পারবো না, বা আপনার থেকেই কিন্তু আবার তৈরি হবে। অর্থাৎ এটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, পুনরায় সৃষ্টি করা সম্ভব, বা আপনার থেকেই সৃষ্টি হবে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কেমন? একমুখী, লিখে নিও। পরের প্রশ্ন, বাতাসের এসপিএম, এই যে এসপিএম এটা আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, অবশ্যই তোমরা দেখবে। ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাই ভলিউম স্যাম্পলার। হাই ভলিউম স্যাম্পলার এটা ব্যবহার করা হয় এসপিএম পরিমাপের জন্য। পরের প্রশ্ন, সাধারণভাবে সাইক্লোনের উৎপত্তি কোথায় হয়? সাধারণভাবে সাইক্লোনের উৎপত্তি কিন্তু সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে হয়, সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে। আরো 20টা প্রশ্ন চলে গেল, লাস্ট আমি চলে আসছি আজকের শেষ 20টা প্রশ্ন নিয়ে। প্রথমে আমি বলছি যে এদের মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? বেশ কয়েকটি বিপর্যয়ের নাম আছে, যেমন আমরা জানি দাবানল একটি প্রাকৃতিক বিপর্যয়, খরা একটি প্রাকৃতিক বিপর্যয়, বন্যা একটি প্রাকৃতিক বিপর্যয়। এদের পেছনে মানুষের হাত নেই বললেই চলে, প্রাকৃতিক কারণেই হয়। কিন্তু পারমাণবিক বিস্ফোরণ যদি ঘটে, যেমন ইউক্রেনে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, বা অনেক আমরা দেখেছি 1984 সালে আমাদের মধ্যপ্রদেশ রাজ্যের যে ভোপাল, সেই ভোপালের ওখানে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল। অর্থাৎ এই দুর্ঘটনাগুলোর পিছনে কিন্তু মানুষ দায়ী, বা মানুষের ভুলে এই দুর্ঘটনাগুলো হয়েছিল। সুতরাং পারমাণবিক বিস্ফোরণ এটা কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট একটি বিপর্যয়, মাথায় রেখো। বলা হচ্ছে নীল তিমি কেমন প্রাণী? নীল তিমি কিন্তু একটি বিপন্ন প্রাণী, অর্থাৎ ব্লু হোয়েল ইজ আ এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপন্ন প্রাণী, লাল তালিকায় কিন্তু এর নাম আছে। একটি ভারী ধাতুর নাম বলো যেটা জলদূষণ হয় যার কারণে, সেটা অ্যান্সার হচ্ছে পারদ। পারদ কিন্তু জলদূষণে একটি মুখ্য ভূমিকা নেয়। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? দেখো, ইউট্রোফিকেশন মানে জলের মধ্যে পুষ্টিকর পদার্থের বৃদ্ধি তথা শৈবাল সাম্রাজ্যের বৃদ্ধি, এবং লাস্ট পর্যন্ত শৈবাল সাম্রাজ্যের মৃত্যু, এবং তাদের দেহ জলের মধ্যে দীর্ঘদিন ধরে জমে পচে দুর্গন্ধময় পরিবেশ তৈরি করে, জলের নাব্যতা কমিয়ে দেয়, জলদূষণ তৈরি করে লাস্ট পর্যন্ত, তারই নাম কিন্তু ইউট্রোফিকেশন। কিন্তু প্রাথমিকভাবে ইউট্রোফিকেশন ঘটলে জলে কিন্তু পুষ্টিকর পদার্থের পরিমাণ বেড়ে যায়, মাথায় রাখবে। পরের প্রশ্ন, জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি লিখে নিও। পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কোন সালে অনুষ্ঠিত হয়? কিয়োটো প্রোটোকল প্রথম অনুষ্ঠিত হয় 1997 11 ডিসেম্বর, 1997 সালের 11 ডিসেম্বর, এবং ক্লাইমেট চেঞ্জ বা বিশ্ব জলবায়ুর পরিবর্তনের উপরে এই প্রোটোকল কিন্তু তৈরি হয়েছিল। নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? এটা মাথায় রাখবে। অনেক সময় বলে অপ্রচলিত শক্তির উৎস, আবার বলে অপ্রচলিত শক্তির উৎস নয়। সুতরাং কোনটা উৎস বলছে কোনটা নয় বলছে এটা দেখে নেবে। অপ্রচলিত শক্তি বলতে যে শক্তিগুলোকে আমরা বুঝি, তোমরা প্রায় প্রত্যেকেই জানো, সৌর শক্তির কথা জানি, বায়ু শক্তির কথা জানি, আমরা ভূতাপ শক্তির কথা জানি, আমরা জৈব শক্তির কথা জানি, আমরা জোয়ার ভাটার শক্তির কথা জানি, আমরা সমুদ্র তরঙ্গের শক্তির কথা কিন্তু জানি। এরা প্রত্যেকে হচ্ছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এবং প্রচলিত শক্তি বলতে যেগুলোকে আমরা বুঝি, কয়লা, পেট্রোলিয়াম এবং তোমার হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাস, এগুলো কিন্তু অন্যতম প্রধান প্রচলিত শক্তি, এরা অপ্রচলিত শক্তি নয়। প্রশ্ন এসেছে কি, তাহলে আমি বলছি তোমরা প্রচলিত শক্তির কয়েকটা নাম পড়ে রাখো।
তোমরা অপ্রচলিত শক্তির কয়েকটা নাম পড়ে রাখো, উদাহরণ পড়ে রাখো, তাহলে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা সহজেই অ্যান্সার করতে কিন্তু পারবে। অর্থাৎ এই প্রশ্নটাও তোমরা কমন নাও পেতে পারো, তোমরা এই টাইপসের কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে। সুতরাং নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? অপশন কি আছে? সূর্যালোক, জিও থার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি, প্রাকৃতিক গ্যাস এবং জোয়ারের শক্তি। অর্থাৎ একটু আগেই বলেছি এর অ্যান্সার হবে কিন্তু প্রাকৃতিক গ্যাস। অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এটি অপ্রচলিত শক্তি নয়, এটি হলো একটি প্রচলিত শক্তি। পরের প্রশ্নে চলে আসছি, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে? অর্থাৎ অ্যাসিড বৃষ্টি সৃষ্টির পেছনে কোন কারণটি দায়ী? অপশন জলদূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ। অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো বায়ু দূষণ কিন্তু অ্যাসিড বৃষ্টি সৃষ্টিতে সাহায্য করে। অর্থাৎ অ্যাসিড বৃষ্টি যখন হয় বা যেখানে হয় সেখানে এয়ার পলিউশন ঘটে, বায়ু দূষণ ঘটে, সেই কারণে কিন্তু অ্যাসিড বৃষ্টিটা সংঘটিত হয়। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, ইউএনসিইডি এর পুরো অর্থ কি? ইউএনসিইডি এটা রাষ্ট্রসংঘের সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রতিষ্ঠান। এর পুরো নাম হচ্ছে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন। আবার বলছে, রিপিট, পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সংগঠন। ইংরেজিতে বলা হবে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রত্যেকে লিখে নিও, কারণ এর কোনো পিডিএফ বা কোনো কিছু ছবি তুলে কিন্তু দেওয়া হচ্ছে না। কারণ আমরা চাইছি সবাই ভিডিওটা একটুখানি দেখো। আমরা তো অনেক ভিডিও দেখি, গান শুনি সারাদিন এবং অনেক মজার ভিডিও, গেম খেলি। সুতরাং এই ভিডিওগুলো তোমরা দেখো, কারণ এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আশা করছি ভিডিওটা সবাই দেখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, ওজোন গর্তের জন্য দায়ী দূষণকারী পদার্থ কোনটি? অপশন আছে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং ক্লোরোফ্লুরোকার্বন। তোমরা সবাই জানো ওজোনের স্তরে যে গর্ত বা ছিদ্র বা হোল সৃষ্টির জন্য দায়ী ক্লোরোফ্লুরোকার্বন বা সংক্ষেপে সিএফসি। এক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই যে আমি বললাম তিনটে সেট হবে তোমাদের এবারকার এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি পরিবেশ বিদ্যা যে পরীক্ষাটা হতে চলেছে খুব তাড়াতাড়ি। ফর্ম ফিল আপ অনেক কলেজে অনেক ইউনিভার্সিটিতে হয়েছে, কিছু ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ বাকি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এখনো ফর্ম ফিল আপ বাকি আছে, খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপ হবে। সুতরাং প্রত্যেকে পরীক্ষার জন্য কিন্তু রেডি হও। আমি যেটা বলছি, সেট 1, সেট 2, সেট 3 এই তিনটে যেই তোমাদের সেট হবে পরিবেশ বিদ্যার বা হতে চলেছে 2024 সালে, সেখানে কিন্তু তোমরা একটা মজার বিষয় দেখবে। ধরো যারা সেট 1 পরীক্ষা দিয়ে আসলো, সেই সেট 1 থেকে সেট 2 তে দুটো কি তিনটে প্রশ্ন কমন, ডাইরেক্ট কমন থাকবে। আবার এই সেট 1, সেট 2 থেকে সেট 3 তে দুটো থেকে তিনটে বা চারটে প্রশ্ন কিন্তু কমন থাকবে। সুতরাং প্রত্যেকটা পরীক্ষার শেষে, অর্থাৎ সেট 1 ধরো পরীক্ষা হলো 10টা থেকে 11টা, এবার 12টা থেকে 1টা পর্যন্ত হলো সেট 2 পরীক্ষা, পরিবেশ বিদ্যার কথা বলছি। তোমরা যখনই একটা সেটের পরীক্ষা শেষ হবে, সেই কোশ্চেনটা নিয়ে যাদের সাথে আমার সরাসরি পরিচয় আছে আমার কাছে আসবে, বা যদি সম্ভব হয় আমি সেগুলোর অ্যান্সার করে আমার যে গ্রুপগুলো আছে বা ইউটিউব চ্যানেলে যদি দেওয়া সম্ভব হয়, সেই কম টাইমের মধ্যে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অর্থাৎ সেখান থেকেও কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো। এই ব্যাপারটা একটু মাথায় রেখো প্রত্যেকে। এবার যে বিষয়টা বলছি, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয়? 5ই জুন। দেখো, যারা এই আমার ভিডিও সিরিজ গুলো দেখবে, পরিবেশ বিদ্যা পার্ট 1, পরিবেশ বিদ্যা পার্ট 2 এবং এটা পরিবেশ বিদ্যা পার্ট 3, দেখবে অনেক প্রশ্ন আমি বারবার রিপিট করেছি, কারণ এই প্রশ্নগুলো বারবার এসেছে। অর্থাৎ বুঝতেই পারছো, আজকের এই তিনটে ভিডিও তো যদি তোমরা দেখো, তোমাদের পরিবেশ বিদ্যা সরাসরি অন্তত 60 থেকে 70% সরাসরি কমন আসবে। এবং কিছু আমাদের সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে আমাদের লিখতে হয়, তোমরা জানো। আশা করছি তোমরা 25-এর মধ্যে কেউ 20-র নিচে পাবে না, ঠিক আছে? 25-এর মধ্যে হয়তো পরীক্ষা হবে না, এবার 20টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? সুতরাং এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে, এটুকু কিন্তু একদম 100% বলা হচ্ছে। তোমাদের গতবারের সিস্টেম অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 20টা প্রশ্ন ছিল, 20 নাম্বারেরই পরীক্ষা কিন্তু এখানে হয়েছিল। আর হয়তো কলেজের থেকে অ্যাটেন্ডেন্স বা কিছু নাম্বার এর সাথে অ্যাড হতে পারে। যাই হোক, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন গেল এটা। রামসার কনভেনশন নিম্নোক্ত কোন বিষয়ে সংরক্ষণের সাথে যুক্ত? এটা মাথায় রাখবে, মাথায় নিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট। অনেক বছর এই প্রশ্নগুলো এসেছে, প্রিভিয়াসলি কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে আমরা দেখেছি বেশ কয়েকবার এই প্রশ্নটা কিন্তু এসেছে। রামসার কনভেনশন কিন্তু জলাভূমি সংরক্ষণ বা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের সাথে এটা কিন্তু যুক্ত। এরপর একটা প্রশ্ন আছে, নর্মদা বাঁচাও আন্দোলন নির্মাণের সাথে জড়িত, মানে কার সাথে জড়িত নর্মদা বাঁচাও আন্দোলন? সেটা হচ্ছে নর্মদা নদীর উপর একটা বাঁধ তৈরি হয়েছিল, সর্দার সরোবর বাঁধ, সেই বাঁধের সাথে কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলন এই কথাটি কিন্তু যুক্ত, এটা লিখে নিও। পরের প্রশ্ন, ভারতের পরিবেশ সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? এটার উত্তর হচ্ছে 1986, 1986, লিখে নিও। পরের প্রশ্ন, গাছের পাতা থেকে জল নির্গত হওয়াকে কি বলে? এক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের বলি, এখানে অপশন ছিল তোমার একটা ছিল তোমার শ্বসন, একটা ছিল বাষ্পীভবন,
একটা ছিল বর্ষণ বা প্রেসিপিটেশন, আর একটা হচ্ছে শ্বাস প্রশ্বাস। কারণ পাতা থেকে জল বেরোনো, জল তো বেরোয় বাষ্পের আকারে বেরিয়ে যায়। আমরা জেনারেলি জীবন বিজ্ঞান বইতে বা ভূগোল বইতে সেটাকে বাষ্পীয় প্রস্রবণ হিসেবে পড়েছি, ঠিক আছে। কিন্তু এখানে অপশানে একবার দিয়েছে শ্বাস প্রশ্বাস, ঠিক আছে। অনেকে এটা ভুল করে এসেছে এদিক ওদিক করতে গিয়ে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস তো এই শব্দটা অনেক বইতেই প্রয়োগ করে নেই, তবে অবশ্যই ইংরেজি টার্মটা একবার দেখে নেবে। ইংরেজি টার্ম কিন্তু সঠিক দেওয়া ছিল ট্রান্সপিরেশন। সুতরাং ট্রান্সপিরেশনকে আমরা যদি বাংলায় করি বাষ্পীয় প্রস্রবণ, বা প্রশ্নে একবার দিয়েছিল শ্বাস প্রশ্বাস, তাহলে অ্যান্সার কি হবে? শ্বাস প্রশ্বাস। অর্থাৎ গাছের পাতা থেকে জল নির্গত হওয়াকে বলা হয় বাষ্পীয় প্রস্রবণ বা শ্বাস প্রশ্বাস বা ট্রান্সপিরেশন। এটা কিন্তু মাথায় রাখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পৃথিবীর গড় তাপমাত্রা কত? একেবারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বছরে এসেছে, বিভিন্ন সেটে এসেছে। 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 15 পৃথিবীর গড় তাপমাত্রা। পরের প্রশ্নটা, যে গাছ থেকে বায়োডিজেল তৈরি হয় সেই গাছের নাম জ্যাট্রোফা। প্রত্যেকে লিখে নাও বা বুঝে নাও, জ্যাট্রোফা। জ্যাট্রোফা গাছ থেকে কিন্তু বায়োডিজেল তৈরি হয়। পরের যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত কোন দেশটি মৌসুমী বায়ুর দেশ নামে পরিচিত? তোমরা সবাই জানো ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ নামে কিন্তু পরিচিত। পরের প্রশ্ন, সমস্ত প্রকার প্রবাল, প্রবাল প্রাচীর, প্রবাল কীট, এগুলো তোমরা পড়েছো, জীবন বিজ্ঞানে পড়েছো, ভূগোলে ছিল। সুতরাং প্রবাল হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পরের যে প্রশ্ন, পরাগরেণু থেকে নিম্নলিখিত কোন অসুখ হতে পারে? পরাগরেণু, ফুলের মধ্যে পরাগরেণু ঘটে আমরা জানি, সেক্ষেত্রে অ্যালার্জি টাইপের কোন রোগ বা ডিজিজ আমাদের কিন্তু হতে পারে, এটা মাথায় রাখতে হবে। শব্দের তীব্রতা মাপো। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল, লিখে নিও। সালোক সংশ্লেষে উৎপাদিত হয় কোন ধরনের পদার্থ? সালোক সংশ্লেষে শর্করা জাতীয় পদার্থ কিন্তু উৎপন্ন হয়, লিখে নিও। পৃথিবীতে জীবন রক্ষাকারী আচ্ছাদন কোনটি? আমরা প্রত্যেকে জানি ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকর বিভিন্ন রশ্মিগুলো থেকে জীবজগৎকে রক্ষা করে, তাই ওজোন স্তরকে আমরা বলি প্রাকৃতিক সৌরপর্দা। এভাবেও প্রশ্ন আসতে পারে। বা ওজোন স্তর আছে বলেই সূর্য থেকে আসা যে ক্ষতিকর রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি এবং অন্যান্য এক্স রশ্মি, গামা রশ্মি বা অন্যান্য ক্ষতিকর রশ্মিগুলি বা মহাজাগতিক রশ্মিগুলো থেকে পৃথিবী এবং পৃথিবীর জীবজগৎ কিন্তু রক্ষা পায়। সুতরাং এটা একটু আমাদের জেনে নিতে হবে। এরপরে একটা প্রশ্ন আছে, কত সালে জলদূষণ রোধ আইন চালু হয়? অ্যান্সার 1974, 1974, এটা পড়ে নেবে। এর পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা কারা? বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা যারা তৃণভোজী আছে, যারা ঘাস খায় বা সরাসরি উৎপাদকদের ভক্ষণ করে, উৎপাদক মানে যারা বাস্তুতন্ত্রের খাদ্য তৈরি করে, তাদের কিন্তু আমরা বলি বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা। এখানে গরু হতে পারে, ছাগল হতে পারে, হরিণ হতে পারে, এরা সবাই কিন্তু বাস্তুতন্ত্রের প্রাথমিক উপভোক্তা। অর্থাৎ এই যে 20টা প্রশ্ন বলা হলো, এটা একটা সেট থেকে আসছে, বা কোনো একটা সালের, কোন সাল আমি উল্লেখ করছি না, কিন্তু কোন একটা সালের প্রশ্ন আমি কিন্তু এটা ডিটেলসে তোমাদের সামনে রাখলাম। এই 20টা প্রশ্ন। আমি নেক্সট পরের 20টা প্রশ্নের দিকে যাচ্ছি। বাতাসে অক্সিজেনের উৎস কি? এই যে আমাদের বায়ুমণ্ডলে প্রায় 20% বেশি অক্সিজেন রয়েছে, এর উৎস কিন্তু সবুজ উদ্ভিদ, যে সালোক সংশ্লেষ করে দিনের বেলায় সূর্যের আলোর সাহায্যে, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, শিকড়ের মাধ্যমে টানা জল, খনিজ লবণের সাহায্যে যে সালোক সংশ্লেষটা করে, তার মাধ্যমে কিন্তু পৃথিবীতে অক্সিজেনের উৎপত্তি হয় এবং সব জীবজগৎ কিন্তু বেঁচে থাকে, আমরা জানি। পৃথিবীতে জীবন রক্ষাকারী আচ্ছাদন, আমি একটু আগে বলছিলাম, প্রশ্ন কিন্তু রিপিট হয়, সুতরাং দেখা গেল আবার সেই প্রশ্ন এসেছে। অর্থাৎ জীবন রক্ষাকারী আচ্ছাদন একটু আগে বলেছি ওজোন স্তর, প্রত্যেকে মাথায় রাখবে। পরের প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং বইটি যে সমস্যা আলোচিত হয়েছে, সাইলেন্ট স্প্রিং একটি বই, যার লেখকের নাম যদি জানতে চাও, লেখকের নাম কি তাও প্রশ্ন আসে, সেটা আগের ভিডিওগুলোতে কিন্তু আছে। পরিবেশবিদ্যা পার্ট 1, পরিবেশবিদ্যা পার্ট 2, বারবার বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিংক দেওয়া থাকবে, সেগুলো ফলো করলে তোমরা কিন্তু এই রিলেটেড আরো প্রশ্নের অ্যান্সার পাবে উইথ মাই এক্সপ্লেনেশন, ঠিক আছে। অবশ্যই এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাগুলো শুনবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা মনে হয় তোমাদের কাজে লাগছে বা আগামী দিনে কাজে লাগবে, ছাত্রছাত্রী বন্ধু বান্ধবদের কাজে লাগবে, অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। যাই হোক, সাইলেন্ট স্প্রিং যে বইটি, তার মূল বিষয়বস্তু বা যেখানে বা এই বইতে যে কীটনাশকের কথা বলা আছে, তার নাম হচ্ছে ডিডিটি। অর্থাৎ এই বইতে কীটনাশক দূষণের কথা কিন্তু বলা আছে, কীটনাশক দূষণ সাইলেন্ট স্প্রিং বইতে, লিখে নিও। আচ্ছা, আরেকটাই আছে, যে বইতে বিপন্ন প্রজাতির নাম লেখা থাকে, আমরা জানি যে তাকে বলা হচ্ছে দ্য রেড ডাটা বুক বা লাল তালিকা বইয়ের, যেখানে বিপন্ন বা ইংরেজিতে বলে এনডেঞ্জার্ড, সেই এনডেঞ্জার্ড প্রজাতি সম্পর্কে কিন্তু লেখা থাকে। যাই হোক,
পরের প্রশ্ন আমরা দেখছি, সেটা হচ্ছে কঠিন বর্জ্য থেকে যে রোগ হয়, কঠিন বর্জ্য মানে সলিড ওয়েস্ট থেকে যে রোগ হয়, এখানে অনেকগুলো অপশন আছে, আমি সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি তোমাদের। কলেরা, চর্মরোগ এবং আমাশয়। আবার বলছি, কলেরা, চর্মরোগ এবং আমাশয়, এই রোগগুলো কিন্তু কঠিন বর্জ্য থেকে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, রামসার শব্দটি কোনটির সাথে যুক্ত? দেখো আবার রিপিট, আমি একটু আগে বলেছিলাম রামসার শব্দটি জলাভূমির বাস্তুতন্ত্রের সাথে যুক্ত, ঠিক আছে। এবং এই রামসার এই কনভেনশনটা প্রথমে তৈরি হয়েছিল, প্রথমে মানে অনুষ্ঠিত হয়েছিল ইরানে। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, ইরানে এটা অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, এরপরে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আরাবাড়ি মডেল কি জন্য বিখ্যাত? দেখো আরাবাড়ি মডেল এটা হচ্ছে একটা যৌথ বন ব্যবস্থাপনার মডেল, অর্থাৎ অরণ্য সংরক্ষণের জন্য কিন্তু এই পরিকল্পনাটা একসময় নিয়েছিল পশ্চিমবঙ্গের যে বন দপ্তর, এবং যার মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি নামক স্থানে কিন্তু অরণ্য সংরক্ষণের একটা ব্যাপক উদ্যোগ চোখে পড়ে এবং একটা বিস্তীর্ণ এলাকার অরণ্য কিন্তু ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। পরবর্তীকালে এই আড়াবাড়ি মডেল ভারত সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু অনুসৃত হয়েছে বা তাকে অনুসরণ করা হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমঘাট একটি বিখ্যাত জীববৈচিত্র্য অঞ্চল। মাথায় রাখবে, পশ্চিমঘাটে আমরা কিছু অংশে বা প্রায় অনেকটা অংশেই আমরা পশ্চিমঘাট পর্বতের নিরক্ষীয় জলবায়ু সন্ধান পাই বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জলবায়ু একটা দেখা যায়। ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ এমন কিছু উদ্ভিদ বৈচিত্র্য, এমন কিছু প্রাণী বৈচিত্র্য সারা ভূভারতে কোথাও নেই, যেটা কিন্তু এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরকম ভারতে 5 থেকে 6টি জীববৈচিত্র্য হটস্পট আছে। এই প্রশ্ন পড়ার সময় তোমরা সেই হটস্পট গুলোকে একবার চেক আউট করে নিও, অর্থাৎ সেখানে কি কি মানে আর কি কি জীববৈচিত্র্য হটস্পট আছে সেগুলো দেখে নিও, ঠিক আছে। এবং এই জীববৈচিত্র্য হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করে বা কি ব্যাপার, এই বিষয়গুলো কিন্তু পরিবেশবিদ্যা পার্ট 1, পরিবেশবিদ্যা পার্ট 2 এই ভিডিওগুলোতে কিন্তু তার অ্যান্সার আছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ইন সিটু সংরক্ষণের উপায়? দেখো এক্ষেত্রে আমি ছোট্ট করে একটু এক্সপ্লেনেশন করে দেবো, হোয়াট ইজ ইন সিটু এন্ড হোয়াট ইজ এক্স সিটু কনজারভেশন। ইন সিটু মানে ধরো আমি জানি যে সুন্দরবনে একসময় বাঘেরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল, বাঘেদের মৃত্যু ঘটছিল, আমাদের অনেক ফিল্ম স্টার থেকে শুরু করে ফুটবল তারকা সবাইকে অ্যাড দিতে হচ্ছিল সেভ দ্য টাইগার, সেভ দ্য এলিফ্যান্ট। অনেক সময় হাতি মারা যাচ্ছিল লাইন ক্রস করতে গিয়ে, রেল লাইন ক্রস করতে গিয়ে। অর্থাৎ হাতিদের তো আমি আর বাড়িতে এনে সংরক্ষণ করতে পারবো না, বাঘদেরও আমি বাড়িতে এনে সংরক্ষণ করতে পারবো না, বা আমার উদ্যোগে কোন একটা জায়গা বানিয়ে অরণ্য তৈরি করে সংরক্ষণ করতে পারবো না। সুতরাং আমি আমাদের ভারতবর্ষে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে ভয়ানক বাঘের অস্তিত্ব যে জঙ্গলটিতে বা যে অঞ্চলটিতে আছে সেটা হচ্ছে সুন্দরবন। তাহলে সুন্দরবনের মধ্যেই যদি আমি বাঘকে সংরক্ষণ করার প্ল্যানিং করি, তবে তাকে বলা হবে ইন সিটু সংরক্ষণ। অর্থাৎ যেখানে যে উদ্ভিদ প্রজাতি যেখানে আছে, যে প্রাণী প্রজাতি যেখানে আছে, তাকে সেখানে রেখে সংরক্ষণ করা যদি যায় তবে তাকে বলা হয় ইন সিটু। আর যদি সেখানে তাকে সংরক্ষণ করার ক্ষেত্রে কোনো বিপদ থাকে, কোনো আশঙ্কা থাকে, ভয় থাকে, কোনো রকম অন্য কোনো প্রবলেম থাকে, টেকনিক্যাল ইস্যু থাকে, তবে তাকে সেই জায়গা থেকে, তার প্রাকৃতিক আবাস থেকে তুলে এনে আমি অন্যভাবে কৃত্রিম ভাবে তখন তাদেরকে আমরা সংরক্ষণের ব্যবস্থা করব, তাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা জিন ব্যাংক করতে পারি, জুলজিক্যাল গার্ডেন করতে পারি, বটানিক্যাল গার্ডেন করতে পারি। বুঝা গেল? এরপরের যে প্রশ্নটা আমি চলে যাব, সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি, আমি বলছিলাম যে ইন সিটু সংরক্ষণ। এখানে দেখো ইন সিটু আমি কয়েকটা উদাহরণ আমি বললাম, এখানে একটু দেখে নাও। জাতীয় উদ্যান, এখানে এটাও ইন সিটু সংরক্ষণ। অভয়ারণ্য ইন সিটু সংরক্ষণ। সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট, এটাও ইন সিটু সংরক্ষণ। অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া ছিল অ্যান্সার হবে সবকটি, ঠিক আছে। অর্থাৎ কোথায় কোথায় ইন সিটু সংরক্ষণ হয়। আমি ইন সিটু এক্স সিটু সংরক্ষণটা কি আমি কিন্তু আলোচনায় বলেছি, তোমরা প্লিজ একটু শুনে নিও, কারণ আমাদের আস্তে আস্তে ধৈর্য কমছে, আমরা একেবারে সরাসরি একদম টু দা পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করছি। আমি তোমাদের অবশ্যই বলবো দেয়ার ইজ নো শর্টেস্ট ওয়ে অফ সাকসেস। অর্থাৎ তোমাদের কিন্তু একটু চেষ্টা করতে হবে, একটু খাটাখাটনি করতে হবে, একটু টাইম ইনভেস্ট তোমাদের কিন্তু 100% করতে হবে, না হলে কিন্তু হবে না। চাই আগ্রহ, চাই মনোযোগ, না হলে কিন্তু আমাদের সাকসেস আসবে না। যাই হোক, আমি পরের প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত কোনটি প্রথম শ্রেণীর খাদক? একটু আগে ওই প্রশ্ন ছিল, আবার এসছে। অ্যান্সার হবে হরিণ। দেখো অপশন কি কি ছিল, বাঘ, ময়ূর, সিংহ। বুঝতেই পারছো এই বাঘ সিংহ এরা তো আর তৃণভোজী নয়, সুতরাং এরা প্রাথমিক খাদ্য কখনোই হতে পারে না। এই ব্যাপারটা একটু তোমরা দেখে তারপর অ্যান্সার করবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি বায়ু দূষণের জন্য সর্বাধিক দায়ী? অ্যান্সার আছে রাসায়নিক, মানে উত্তর মানে অপশন আছে রাসায়নিক সার। প্রশ্ন কি, বায়ু দূষণের জন্য সর্বাধিক দায়ী কে? অপশন আছে রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক, এবং অপশন 4 বা ডি পেট্রোল ডিজেল চালিত পরিবহন। আমরা সবাই জানি সারা পৃথিবী জুড়ে যে পরিমাণে পেট্রোল ডিজেল উত্তোলন হচ্ছে এবং ব্যবহার হচ্ছে, যে পরিমাণে গাড়ি ঘোড়া চলছে, কলকারখানা চলছে, তাদের জন্যই কিন্তু দূষণটা হয়। এবং প্রত্যেকেই আমরা জানি এই জীবাশ্ম জ্বালানি বলে এদেরকে, জীবাশ্ম জ্বালানি গুলোকে কিভাবে
কম পরিমাণ ব্যবহার করা যায়। সারা বিশ্ব জুড়ে কিন্তু এই প্রচেষ্টা চলছে। কি করে বাতাসে কম পরিমাণ কার্বন নির্গত হবে সেই প্রচেষ্টা চলছে, এবং বিশ্বের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রির মধ্যে বেঁধে রাখার চেষ্টা কিন্তু বিভিন্ন জলবায়ু সম্মেলন যেগুলো হচ্ছে, কনফারেন্স অফ পার্টিস বা সিওপি যেগুলো হচ্ছে, ভেরি রিসেন্ট দুবাইতে হয়ে গেল, প্রত্যেকে কিন্তু এই প্রত্যেক রাষ্ট্রগুলো এই ব্যাপারে কিন্তু তারা সম্মত হচ্ছে যে না, প্রত্যেকের লক্ষ্যই এক যে বিশ্বের যে তাপমাত্রা কমিয়ে আনতে হবে, ক্লাইমেট চেঞ্জ বা বিশ্ব জলবায়ু পরিবর্তন কমাতে হবে, গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে। সুতরাং এই বিষয়ে নানা রকম পদক্ষেপ করা হচ্ছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। যে গাছটি থেকে বায়োডিজেল তৈরি হয়, একটু আগে হয়েছে জ্যাট্রোফা, বায়োডিজেল তৈরি হয়। তারপরে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। দেখো, মিথেন গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন এটাও গ্রিনহাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন গ্যাস এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, নাইট্রোজেন, মাথায় রাখবে। পরের যে প্রশ্নটা হচ্ছে, শিল্প নগরীতে ধোঁয়া, কুয়াশা এবং রাসায়নিক দূষক পদার্থগুলো মিশে কি তৈরি করে? তারা তৈরি করে ধোঁয়াশা, ইংরেজিতে বলে স্মোগ। পরের প্রশ্ন, বনপ্রাণ সংরক্ষণ আইন কোন বছরে চালু হয় ভারতে? বনপ্রাণ সংরক্ষণ আইন অ্যান্সার হবে 1972, 1972। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কারা সংগঠিত করেন? যারা সংগঠিত করেন তার নাম হচ্ছে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ। কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ যারা সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত করেন। তারপরে নিম্নলিখিত প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য? দেখো, পুনর্নবীকরণযোগ্য আর পুনর্নবীকরণযোগ্য নয় এর মানে কি? অর্থাৎ যে সম্পদগুলো আমরা ফিরিয়ে আনতে পারবো, অর্থাৎ বারবার ব্যবহার করলেও যেগুলো নিঃশেষ হবে না, তাদেরকে আমরা বলি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য সম্পদ। যেমন আমরা এক্ষেত্রে অরণ্য হতে পারে, বা মৎস্য সম্পদ হতে পারে, বা সূর্যের আলো হতে পারে, বা এরকম বহু জিনিস হতে পারে যেগুলো পুনরায় কিন্তু আমরা ফিরে পেতে পারি। আবার বেশ কিছু পদার্থ আছে যেমন পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো বা অন্যান্য খনিজ পদার্থ, আমরা কিন্তু এদের ভূগর্ভ থেকে তুলে যখন ব্যবহার করি, এদের পরিমাণ কিন্তু পার্মানেন্ট কমে গেল, ঠিক আছে? অর্থাৎ এদের কিন্তু পুনরায় সৃষ্টি করা যায় না। কিন্তু বনাঞ্চল, অর্থাৎ কোন এক জায়গায় অরণ্য ধর আমি কেটে সাফ করে ফেললাম সব, আবার 20 বছর পরে সেই এলাকায় চলে গেলাম, গিয়ে কি দেখবো আবার সেই জায়গা কিন্তু অরণ্যে ভরে গেছে। অর্থাৎ বনাঞ্চলকে কিন্তু আমরা ওইভাবে শেষ করতে পারবো না, বা আপনার থেকেই কিন্তু আবার তৈরি হবে। অর্থাৎ এটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, পুনরায় সৃষ্টি করা সম্ভব, বা আপনার থেকেই সৃষ্টি হবে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কেমন? একমুখী, লিখে নিও। পরের প্রশ্ন, বাতাসের এসপিএম, এই যে এসপিএম এটা আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, অবশ্যই তোমরা দেখবে। ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাই ভলিউম স্যাম্পলার। হাই ভলিউম স্যাম্পলার এটা ব্যবহার করা হয় এসপিএম পরিমাপের জন্য। পরের প্রশ্ন, সাধারণভাবে সাইক্লোনের উৎপত্তি কোথায় হয়? সাধারণভাবে সাইক্লোনের উৎপত্তি কিন্তু সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে হয়, সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে। আরো 20টা প্রশ্ন চলে গেল, লাস্ট আমি চলে আসছি আজকের শেষ 20টা প্রশ্ন নিয়ে। প্রথমে আমি বলছি যে এদের মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? বেশ কয়েকটি বিপর্যয়ের নাম আছে, যেমন আমরা জানি দাবানল একটি প্রাকৃতিক বিপর্যয়, খরা একটি প্রাকৃতিক বিপর্যয়, বন্যা একটি প্রাকৃতিক বিপর্যয়। এদের পেছনে মানুষের হাত নেই বললেই চলে, প্রাকৃতিক কারণেই হয়। কিন্তু পারমাণবিক বিস্ফোরণ যদি ঘটে, যেমন ইউক্রেনে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, বা অনেক আমরা দেখেছি 1984 সালে আমাদের মধ্যপ্রদেশ রাজ্যের যে ভোপাল, সেই ভোপালের ওখানে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল। অর্থাৎ এই দুর্ঘটনাগুলোর পিছনে কিন্তু মানুষ দায়ী, বা মানুষের ভুলে এই দুর্ঘটনাগুলো হয়েছিল। সুতরাং পারমাণবিক বিস্ফোরণ এটা কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট একটি বিপর্যয়, মাথায় রেখো। বলা হচ্ছে নীল তিমি কেমন প্রাণী? নীল তিমি কিন্তু একটি বিপন্ন প্রাণী, অর্থাৎ ব্লু হোয়েল ইজ আ এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপন্ন প্রাণী, লাল তালিকায় কিন্তু এর নাম আছে। একটি ভারী ধাতুর নাম বলো যেটা জলদূষণ হয় যার কারণে, সেটা অ্যান্সার হচ্ছে পারদ। পারদ কিন্তু জলদূষণে একটি মুখ্য ভূমিকা নেয়। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? দেখো, ইউট্রোফিকেশন মানে জলের মধ্যে পুষ্টিকর পদার্থের বৃদ্ধি তথা শৈবাল সাম্রাজ্যের বৃদ্ধি, এবং লাস্ট পর্যন্ত শৈবাল সাম্রাজ্যের মৃত্যু, এবং তাদের দেহ জলের মধ্যে দীর্ঘদিন ধরে জমে পচে দুর্গন্ধময় পরিবেশ তৈরি করে, জলের নাব্যতা কমিয়ে দেয়, জলদূষণ তৈরি করে লাস্ট পর্যন্ত, তারই নাম কিন্তু ইউট্রোফিকেশন। কিন্তু প্রাথমিকভাবে ইউট্রোফিকেশন ঘটলে জলে কিন্তু পুষ্টিকর পদার্থের পরিমাণ বেড়ে যায়, মাথায় রাখবে। পরের প্রশ্ন, জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি লিখে নিও। পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কোন সালে অনুষ্ঠিত হয়? কিয়োটো প্রোটোকল প্রথম অনুষ্ঠিত হয় 1997 11 ডিসেম্বর, 1997 সালের 11 ডিসেম্বর, এবং ক্লাইমেট চেঞ্জ বা বিশ্ব জলবায়ুর পরিবর্তনের উপরে এই প্রোটোকল কিন্তু তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ছিদ্রের যে ছিদ্র তৈরি হয় তার মূল কারণ কি? বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে যাক এই প্রশ্নটা একটু পরে বলছি। তার পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ইটাই ইটাই রোগের
কারণ কি? ইটাই ইটাই রোগের কারণ কিন্তু ক্যাডমিয়াম বা সিডি, ক্যাডমিয়াম গেল। পরের প্রশ্ন যেটা বলছি সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু অসম রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই ক্ষেত্রে আমি বলবো বেশ কিছু ন্যাশনাল পার্কের নাম তোমরা পড়ে যাও এবং সেটা কোথায় কোথায় কোন কোন রাজ্যে অবস্থিত সেটা অবশ্যই দেখে যাও। পরের প্রশ্ন আলোক রাসায়নিক ধোঁয়াশা কি? আলোক রাসায়নিক ধোঁয়াশা একরকম বায়ু দূষণ। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সাধারণভাবে দূষক পদার্থ নয়? অপশনগুলো দেখো, খুব ইন্টারেস্টিং অপশন, ঠিক আছে। SO2 দূষক পদার্থ, সালফার ডাইঅক্সাইড। CO কার্বন মনোক্সাইড দূষক পদার্থ। হাইড্রোকার্বনস 100% দূষক পদার্থ। আর একটা হচ্ছে CO2। যদিও CO2 বা কার্বন ডাইঅক্সাইড আমরা জানি একটি প্রধান গ্রিনহাউস গ্যাস, যদি প্রশ্ন আসে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, অ্যান্সার হবে CO2। কিন্তু এক্ষেত্রে এটাও আমি বলে রাখি এটি কিন্তু সাধারণভাবে কোনো বায়ু দূষক নয়, এটা মাথায় রাখতে হবে। পরে প্রশ্ন পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত? আবার রিপিট, অর্থাৎ 15°C। এটা মাথায় রাখবে। ওজোন ছিদ্র কোথায় দেখা যায়? আন্টার্কটিকা বা দক্ষিণ মেরুতে ওজোন ছিদ্র কিন্তু দেখা গিয়েছিল, এখনো দেখা যায়। এটা প্রথম দেখা গিয়েছিল 1985 সালে। পরের যে প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করা যেতে পারে কি করলে? কয়েকটা অপশন আছে, যার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট বা জোর দিয়ে বলা যায় যেটাকে, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার যদি আমরা কমাতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা বিশ্ব উষ্ণায়নকে অনেক মাত্রায় কিন্তু আমরা রোধ করতে পারি। জীব বৈচিত্র্য হ্রাসের মূল কারণ কি? জীব বৈচিত্র্য যে হ্রাস হচ্ছে সারা পৃথিবী জুড়ে, আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ মারা যাচ্ছে, প্রাণী প্রজাতিগুলো মারা যাচ্ছে। আগে তাদের যে পরিমাণে সংখ্যা ছিল তাদের পরিমাণ অনেক কমে গেছে। প্রধান কারণ কিন্তু অরণ্য ধ্বংস। কারণ অরণ্য ধ্বংস করলে একই সাথে একদিকে যেমন সরাসরি গাছগুলো মারা যাচ্ছে, উদ্ভিদ প্রজাতি মারা যাচ্ছে, শুধু তাই নয়, সেই গাছেদের উপর নির্ভর করে বেঁচে থাকা যে বিশাল প্রাণী জগৎ তাদেরও কিন্তু মৃত্যু ঘটছে। তারাও কিন্তু তাদের যে স্বাভাবিক বাসস্থান বা প্রাকৃতিক বাসস্থান সেখান থেকে কিন্তু তাদের উচ্ছেদ হতে হচ্ছে, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন আবার SPM সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বা কিভাবে মাপা হয়? হাই ভলিউম স্যাম্পলার, আগেও বলা হয়েছে আবারও আসলো। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানে দোকানের প্লাস্টিক ক্যারি ব্যাগের বিধিসম্মত ঘনত্ব কি? দেখো এটা বারে বারে চেঞ্জ হয়, অর্থাৎ কত ঘনত্বের প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা দোকানে ব্যবহার করতে পারবো বা দোকানদার আমাদের দিতে পারবে, এটা বারে বারে চেঞ্জ হয়। আমি এক্ষেত্রে একটা উদাহরণ দিই। 2021 সালে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস বলে একটা আইন হয়েছিল। সেখানে আগে ধরা হতো 50 মাইক্রনসকে, সেখান থেকে বাড়িয়ে করা হয় 75 মাইক্রনস এবং বর্তমানে বলা হচ্ছে 120 মাইক্রনের যে প্লাস্টিক ঘনত্বযুক্ত যে প্লাস্টিক ব্যাগ সেগুলোকে সরকার কিন্তু ব্যবহার করতে বলছে। কিন্তু এখানে অপশন যা ছিল সেখানে বলা হচ্ছে, প্রশ্ন আবার বলছি, বর্তমানে দোকানের প্লাস্টিক দোকানের প্লাস্টিক ক্যারি ব্যাগের বিধিসম্মত ঘনত্ব কত? আছে 10 মাইক্রন, আছে 20 মাইক্রন, আছে 30 মাইক্রন, আছে 50 মাইক্রন। আমি আনসার দিয়েছি এখানে 50 মাইক্রন, কারণ 50 কে ব্যান করেছে বর্তমানে সরকার, 50 থেকে 75 হয়েছে। মনে করা হচ্ছে এই 75 থেকে বাড়িয়ে 120 মাইক্রনের দিকে কিন্তু সরকার যাচ্ছে। পরের যে প্রশ্ন, সাধারণভাবে সাইক্লোনের উৎপত্তি কথা হয়, আবার রিপিট, সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে সাইক্লোন বা ঘূর্ণবাতের উৎপত্তি কিন্তু হয়। অ্যাসিড বৃষ্টির জন্য যে রাসায়নিক পদার্থটি দায়ী মাথায় রাখবে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড, এরাই কিন্তু মূলত তোমার অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু দায়ী থাকে। পরের প্রশ্ন, সবচেয়ে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির বিকিরণ কোনটি? এটা মাথায় রাখবে আলট্রাভায়োলেট সি। আলট্রাভায়োলেট সি এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বা ক্ষতিকর অতিবেগুনি রশ্মির মধ্যে পড়ছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। তোমরা প্রত্যেকে ভিডিওতে বলা সমস্ত প্রশ্ন একটু ভালো করে পড়ে নিও, মনোযোগ সহকারে পড়ে নিও। আমি আশা করছি তোমরা কিন্তু সাফল্য পাবে। অর্থাৎ পরিবেশবিদ্যা কোনো স্যার ম্যাডাম কোথাও পড়ার দরকার নেই। এই ভিডিওগুলোতে বলা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যদি একটু কষ্ট করে লিখে নাও বা একটু মনোযোগ দিয়ে শুনে নাও বা বারে বারে রিপিটেশন করে শুনে নাও, তাহলে আশা করছি তোমরা 100% সাফল্য পাবে। সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক সেই সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, নমস্কার।